নমস্কার। আজকে শোনাতে চলেছি নির্মলেন্দু গৌতমের লেখা একটি ছোট গল্প, গতকালের গল্পটা। সঙ্গে থাকুন। বাড়ি থেকে বেরিয়ে ডান দিকে খানিকটা এগিয়ে আসতেই হঠাৎ প্রায় লাফিয়ে যে সামনে এসে দাঁড়িয়ে পড়ল, না, পরিমল তাকে চিনতে পারল না। কোথায় তাকে দেখেছে মনে করতে চেষ্টা করলো একবার। চেষ্টাটা কোনো কাজেই এলো না। কোনো রকমে তার দিকে তাকিয়ে শুধু চেনা একটা হাসি হাসতে চেষ্টা করলো পরিমল। পরিমল যে তাকে চিনতে পারেনি এবং চেনার চেষ্টা করছে, মুহূর্তেই সেটা বুঝে ফেললো সে। বুঝে ফেলেই বোধহয় হাসলো। একটুখানি ঝুঁকে পড়ে বলল, না, এই আমাকে চিনতে না পারার কিন্তু কোনো কারণ নেই। কিছু একটা বলার জন্য কথা খুঁজতে চেষ্টা করলো পরিমল, কিন্তু কোনো কথাই খুঁজে পেল না। পরিমলের মুখের দিকে তাকিয়ে খুব করে সে ছোট একটা শব্দ করলো গলায়। তারপর বলল, এই একটু ভাবুন, ঠিক মনে পড়ে যাবে। পরিমল স্পষ্টই বুঝতে পারছে ভাবলেও মনে পড়বে না। তবু ভালো করে আরেকবার তার মুখটা দেখে নিয়ে বলল, একটু কেন, অনেকটা ভাবলেও মনে পড়বে না। দু মুহূর্ত চুপ করে রইল সে। তারপর হঠাৎ একটুখানি নড়ে চড়ে দাঁড়িয়ে বলল, এই অনাথ বন্ধু নামে একজনের সঙ্গে যে আপনার একদিন কোনো এক জায়গায় পরিচয় হয়েছিল, সেটা কি আপনি মনে করতে পারছেন? না, অনাথ বন্ধু নামে কারো সঙ্গে যে কোথাও পরিচয় হয়েছিল সেটা কিছুতেই মনে করতে পারছে না পরিমল। কিন্তু ইচ্ছে করেই সেটা না বলে বলল, মনে করতে পারলে কি হবে বলুন তো? মনে করতে পারলেই আমায় আপনার চেনা মনে হবে, কারণ আমি সেই অনাথ বন্ধু। সেই কোনো একটা জায়গা হলো পশুপতিবাবুর নাতির পৈতের নেমন্তন্ন বাড়ি। কি মনে পড়ছে এবার? একটুখানি হেসে বলল অনাথ বন্ধু। সঙ্গে সঙ্গে পরিমল প্রশ্ন করল, পশুপতিবাবুকে? সে কি, পশুপতিবাবুকে চিনতে পারছেন না? একটু বুঝি অধৈর্য হলো অনাথ বন্ধু। পরিমল বলল, না, পশুপতিবাবুকে আমি ঠিক চিনতে পারছি না। পশুপতিবাবু মানে পশুপতি সান্যাল, রানী শঙ্করী লেনে পশুপতিবাবুর ছেলের নাম অবিনাশ সান্যাল। যে নাতির পৈতেতে আমরা রানী শঙ্করী লেনে পশুপতিবাবুর বাড়িতে গিয়েছিলাম, সেই নাতির নাম হলো টুবলু। না, টুবলুর ভালো নামটা আমি ঠিক জানি না। নেমন্তন্ন বাড়িতে আপনার সঙ্গে সেদিন জমিয়ে ফুটবল নিয়ে গল্প করছিলেন পশুপতিবাবু, আমি গিয়ে যোগ দিয়েছিলাম আপনাদের সঙ্গে। বলুন, এবার মনে পড়ছে কিছু? গুছিয়ে বোঝাতে চেষ্টা করে শেষ প্রশ্নটা করলো অনাথ বন্ধু। নিশ্চয়ই পরিমলকে কারো সঙ্গে গুলিয়ে ফেলেছে অনাথ বন্ধু, কারণ পশুপতি সান্যাল বলে কাউকেই চেনে না পরিমল। রানী শঙ্করী লেনের নামটা শুনেছে, কিন্তু কোনো কারণেই কোনোদিন রানী শঙ্করী লেনে যায়নি, যাবার কোনো দরকারও হয়নি। গত 5 বছরে পরিমল কারো পৈতের নেমন্তন্নও খায়নি। অনাথ বন্ধুকে আর কিছু বলতে না দিয়ে কথাটা শেষ পর্যন্ত বলেই ফেলল পরিমল। সঙ্গে সঙ্গে অনাথ বন্ধু বলল, তাহলে আপনার যমজ ভাই সেদিন নেমন্তন্ন খেতে গিয়েছিল। হাসলো পরিমল, বলল, আমার কোনো যমজ ভাই থাকলে তো যাবে। সত্যি বলছেন, আপনার কোনো যমজ ভাই নেই? মনে হলো কথাটা শুনে খানিকটা হতাশ হলো অনাথ বন্ধু। পরিমল একটুখানি হেসে বলল, সে কি, মিথ্যে বলবো কেন? সম্ভবত আমার মতো কাউকে সেদিন আপনি দেখেছেন। তাহলে বোধহয় তাই হবে। অন্যমনস্কভাবে কথাটা বলল অনাথ বন্ধু। বড় করে একটা শ্বাস নিল। পরিমল স্পষ্টই বুঝতে পারল, যার সঙ্গে সেদিন অনাথ বন্ধুর দেখা হয়েছিল সে পরিমল নয় বলে মনে মনে ভারী অসহায় হয়ে গেছে অনাথ বন্ধু। কিছু একটা বলা উচিত অনাথ বন্ধুকে। কথাটা ভেবেই অনাথ বন্ধুর মুখের দিকে তাকিয়ে কিছু একটা বলতে গেল পরিমল, কিন্তু বলা হলো না। কারণ তার আগেই অনাথ বন্ধু পরিমলদের বাড়িটা দেখিয়ে বলল, ওই বাড়িটা তো আপনাদের বাড়ি?
হ্যাঁ, আমাদেরই বাড়ি ওটা। কিন্তু আপনি তা কী করে জানলেন? পরিমল প্রশ্ন করলো সঙ্গে সঙ্গে। হাসলো অনাথ বন্ধু, বলল, আরে আপনাকে তো ওই বাড়িটা থেকেই বেরোতে দেখেছি। পরিমল বলল, ও তাই বলুন। দু মুহূর্ত চুপ করে থেকে অনাথ বন্ধু এবার বলল, এই এক গ্লাস জল খেতে ইচ্ছে হচ্ছে। আসলে আপনাদের বাড়িটা কাছে বলেই ইচ্ছের কথাটা বললাম। অসুবিধা হবে না তো? পরিমল খানিকটা অবাক হয়ে বলল, সে কি, এক গ্লাস জল খাবেন, তাতে অসুবিধা হবে কিসের? নিন, চলে আসুন আমার সঙ্গে। বলেই ঘুরে দাঁড়িয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো পরিমল। অনাথ বন্ধুও হাঁটতে শুরু করলো পরিমলের সঙ্গে। হাঁটতে হাঁটতে অনাথ বন্ধু বলল, আপনাকে বিরক্ত করছি না তো? সে কি, এসব কথা আপনি ভাবছেন কেন বলুন তো? অনাথ বন্ধুর দিকে ফিরে বলল পরিমল, এই আপনি আসলে যেখানে যাচ্ছিলেন আমার জন্যই তো সেখানে আপনার বেশ খানিকটা দেরি হয়ে যাবে। বলুন, ঠিক বলছি কি না? হাসলো পরিমল, বলল, না, ঠিক বলেননি। যেখানে যাচ্ছিলাম সেখানে কোনো দরকারে যাচ্ছিলাম না। সেখানে না গেলেও কিচ্ছু এসে যাবে না। কি যেন ভাবলো অনাথ বন্ধু, তারপর বলল, তাহলে ঠিক আছে। আর কিছু বলল না পরিমল। অনাথ বন্ধুকে নিয়ে বাড়ির দরজার সামনে পৌঁছে ডোরবেলের পুষে আঙুল রাখল। ডোরবেল বাজবার শব্দ শুনল ভেতরে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। ভাইপো রিকু এসে দরজা খুলে দিল। রিকুর দিকে তাকিয়ে এক গ্লাস জল আনবার কথা বলে অনাথ বন্ধুকে নিয়ে ঘরে এসে বসলো পরিমল। ঘরটা একবার দেখে নিয়ে অনাথ বন্ধু ফিরল পরিমলের দিকে, বলল, পশুপতিবাবুর নাতির পৈতেতে হুবহু আপনার মতো যার সঙ্গে আমার দেখা হয়েছিল, কোথাও যদি তার সঙ্গে আমার দেখা হয়ে যায় তাহলে ঠিক তাকে আপনার কাছে নিয়ে আসবো আমি। দেখবেন, তাকে দেখে আপনাদের বাড়ির লোকজনও ভুল করে ফেলবেন। আচ্ছা, পশুপতিবাবু নিশ্চয়ই বলতে পারবেন সে কে? প্রশ্ন করলো পরিমল। অনাথ বন্ধু বলল, হ্যাঁ, তা নিশ্চয়ই পারবেন। তাহলে পশুপতিবাবুর কাছ থেকেই তার নাম ঠিকানাটা নিয়ে নিন না। পরিমল বলল। লাফিয়ে উঠল অনাথ বন্ধু, বলল, ঠিক বলেছেন, পশুপতিবাবুর কাছ থেকেই তার নাম ঠিকানাটা নিয়ে নেব। আজ বিকেলেই যাব পশুপতিবাবুর কাছে। অনাথ বন্ধুর কথাটা শেষ হতে হতেই জল নিয়ে এলো রিকু। রিকুর হাত থেকে জলের গ্লাসটা নিয়ে পুরো জলটুকু খেয়েই রিকুর হাতে গ্লাসটা ফিরিয়ে দিল অনাথ বন্ধু। গ্লাসটা নিয়ে আর দাঁড়ালো না রিকু, চলে গেল ভেতরে। অনাথ বন্ধু পরিমলের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, কাছাকাছি ভালো চায়ের দোকান আছে? কেন? উত্তর না দিয়ে প্রশ্ন করলো পরিমল। ছোট করে হাসলো অনাথ বন্ধু, বলল, আসলে ওই হঠাৎ চা খেতে ইচ্ছে হচ্ছে খুব। না না, আপনাকে চা খাবার জন্য চায়ের দোকানে যেতে হবে না, আমি আপনার চায়ের ব্যবস্থা করছি। উঠে দাঁড়ালো পরিমল। ফের তেমনি ছোট করে হাসলো অনাথ বন্ধু, বলল, আমার জন্য আপনি চায়ের ব্যবস্থা না হয় করলেন, কিন্তু ওই ডবল ডিমের একটা অমলেটের ব্যবস্থা নিশ্চয়ই করতে পারবেন না। সেটাও হয়ে যাবে, আপনি একটু বসুন। ভদ্রতার খাতিরে বলেই উঠে দাঁড়ালো পরিমল। কিন্তু আমি বলছিলাম কি? অনাথ বন্ধু কিছু বলতে চাইল। পরিমল তাকে থামিয়ে দিয়ে বলল, কিচ্ছু বলতে হবে না আপনাকে, চুপ করে আপনি বসে থাকুন। বলে উঁচু গলায় রিকুকে আবার ডাকলো পরিমল। রিকু আসতেই অনাথ বন্ধুর জন্য চা আর অমলেটের কথা বলে দিল পরিমল। মাকে গিয়ে বলছি, বলেই রিকু ছুটে চলে গেল ভেতরে। রিকু চলে যেতেই অনাথ বন্ধু পরিমলের দিকে তাকিয়ে ভারী অসহায় গলায় বলল, আমি বোধহয় আপনাদের উপর অত্যাচারই করছি। না না, ওসব কথা বলবেন না অনাথ বন্ধু বাবু, প্লিজ। পরিমল দুহাত জোর করে বলল। বড় করে একটা শ্বাস নিয়ে অনাথ বন্ধু বলল, ঠিক আছে, বলছেন যখন তখন বলবো না। হাসলো পরিমল। শুরু করলো অন্য গল্প। চা আর অমলেট আসতে বেশি সময় লাগলো না। গুছিয়ে চা আর অমলেট খেয়েই উঠে পড়লো অনাথ বন্ধু, বলল, আমি কিন্তু এবার উঠব। পরিমল বলল, পরিচয় যখন হলো তখন সময় পেলেই চলে আসবেন।
নিশ্চয়ই আসবো, ছোট করে হেসে বলল অনাথ বন্ধু। পরিমল কি যেন ভাবলো, তারপর বলল, আমার মতো যাকে দেখেছিলেন তাকে পেলে কিন্তু কখনোই ছেড়ে দেবেন না। খেয়ে পেয়েছেন, কখনো তাকে ছাড়ি? বলে দরজার দিকে পা বাড়িয়েই হঠাৎ ঘুরে দাঁড়ালো অনাথ বন্ধু। তারপর পরিমলের দিকে তাকিয়ে বলল, এই আপনাদের বাড়ির ঠিকানা আর টেলিফোন নম্বরটা কিন্তু আমার নেওয়া হয়নি, একটা কাগজে সে দুটো আমায় লিখে দিন তো। টেবিলের উপর পেন আর প্যাড ছিল, তার উপর নিজের নাম ঠিকানা আর টেলিফোন নম্বরটা লিখে ফেলল পরিমল। তারপর প্যাডের কাগজটা ধরিয়ে দিল অনাথ বন্ধুর হাতে। লেখাটা একবার দেখে নিয়ে কাগজটা ভাঁজ করে পকেটে পুরো ফেলল অনাথ বন্ধু। বলল, সময় পেলেই কিন্তু টেলিফোনে আপনার সঙ্গে কথা বলবো। পরিমল বলল, নিশ্চয়ই বলবেন। আপনাকে সাধারণত কখন পাওয়া যায় টেলিফোনে? এবার প্রশ্ন করলো অনাথ বন্ধু। পরিমল বলল, এই সকালের দিকে টেলিফোন করলেই আমায় পাবেন, রাতে পেতে হলে 9টার পর টেলিফোন করবেন, তাহলে ওই সকালের দিকেই আপনাকে টেলিফোন করব। বলে আর কথা না বাড়িয়ে চলে গেল অনাথ বন্ধু। সত্যি হুবহু তার মতো যে আর কেউ থাকতে পারে সেটা ভাবেনি পরিমল। হুবহু তার মতো দেখতে না হলে অনাথ বন্ধু ভুল করবে কেন? পশুপতিবাবু যদি সত্যি সত্যি অনাথ বন্ধুকে তার ঠিকানাটা জানিয়ে দেন, তাহলে অনাথ বন্ধুকে নিয়ে পরিমল নিজেই তাকে দেখতে যাবে। কথাটা মনে মনে ভেবে নিয়ে ফের বেরিয়ে পড়ল পরিমল। পরদিন সকালবেলা খবরের কাগজ পড়ছিল পরিমল। হঠাৎ ছুটে এসে সামনে দাঁড়ালো রিকু। বলল, উঠে পড়ো, তোমার টেলিফোন। কে টেলিফোন করছে? খবরের কাগজটা টেবিলের উপর রেখে রিকুর দিকে তাকিয়ে প্রশ্ন করলো পরিমল। রিকু বলল, জিজ্ঞেস করেছিলাম, কিন্তু নামটা না বলে বলছেন যার টেলিফোন তিনি এসে টেলিফোন ধরলেই বুঝতে পারবেন কে টেলিফোন করেছে। রিকুকে আর কিছু জিজ্ঞেস না করে টেলিফোনটা ধরার জন্য ভেতর ঘরে এলো পরিমল। হাত বাড়িয়ে টেলিফোনটা তুলে ধরতেই টেলিফোনের ওদিক থেকে অনাথ বন্ধুর গলার স্বর ভেসে এলো, পরিমল বাবু নিশ্চয়? ঠিক ধরেছেন অনাথ বন্ধু বাবু, আমি পরিমল বাবুই, পরিমল বলল সঙ্গে সঙ্গে। অনাথ বন্ধু বলল, আপনাকে বোধহয় অনাথ বন্ধু নামটাই আমি বলেছিলাম না? ঠিক আছে, আপনি আমায় অনাথ বন্ধুই বলবেন। আসলে একটা নামে তো আমায় আপনার চিনতে হবে। অনাথ বন্ধুর কথাটা শুনে অবাক হয়ে পরিমল বলল, আপনার কথাটা কিন্তু ঠিক ধরতে পারছি না। খুব করে একটা হাসি সামলাবার শব্দ ভেসে এলো ওদিক থেকে। পরিমল বলল, আপনি কি আমার কথাটা শুনে হাসি সামলালেন? ঠিক তাই, আসলে গতকালের গল্পটার শেষটুকু এখন তৈরি হচ্ছে। বিশ্বাস করুন, শুরুটা দারুণই হয়েছিল, হাসি পাচ্ছিল খুব, কিন্তু সব গোলমাল হয়ে যাবে বলে তখন কিছুতেই হাসতে পারিনি। এখন আর গোলমাল হওয়ার ভয় নেই, এই বলেই যদি হেসে ফেলি তো কিছু মনে করবেন না। এটুকু বলে ফের হাসলো অনাথ বন্ধু। এবারের হাসিটা বুঝি আরও একটু বড় হলো। টেলিফোনের উপর ঝুঁকে পড়ে পরিমল বলল, গতকালের গল্পটা মানে? গতকাল কখন গল্প বলেছিলেন? ওই যে আপনার সঙ্গে যখন কাল দেখা হলো তখনই তো গল্পটা বলেছিলাম। সেই গল্পটা রানী শঙ্করী লেনের পশুপতি সান্যালের নাতির পৈতে, সেই পৈতের নেমন্তন্নে আপনাকে দেখে ফেলা, আপনার সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ আমার জল তেষ্টা পাওয়া, নিজেই নিজের একটা নাম তৈরি করে আপনাকে বলা, আর না, আর কি সেটা অনাথ বন্ধুকে আর বলতে দিল না পরিমল। কোনো রকমে তাকে থামিয়ে দিয়ে বলল, আর গুছিয়ে আমাদের ঘরে বসে ডবল ডিমের অমলেটের সঙ্গে চা খাওয়া নিয়ে গল্প। বিশ্বাস করুন, ওই ডবল ডিমের অমলেট আর গরম 1 কাপ চায়ের জন্যই নেমন্তন্ন বাড়ির গল্পটা বানানো। গল্প করতে করতে আপনাদের বাড়িতে ঢুকে জল খেতে চাইবো, জল খাবার পর চায়ের দোকানের কথা বলে আপনাদের বাড়িতে চা খাবার ব্যবস্থা করব, চা খাবার ব্যবস্থা হলেই ডবল ডিমের অমলেট। না, আর শোনা যায় না। শব্দ করে টেলিফোনটা নামিয়ে রাখলো পরিমল। সত্যি এইভাবে যে কেউ। টেলিফোনটা আবার বাজছে, নিশ্চয়ই অনাথ বন্ধুর টেলিফোন।
শেষটুকু বোধহয় বলবেই অনাথ বন্ধু। টেলিফোনের পাশে একটা প্যাড আর কলম রাখা, টেলিফোনে কেউ কিছু বললে লিখে রাখা হয় প্যাডটাতে। সেই প্যাডটা টেনে নিয়ে বড় বড় করে তার উপর পরিমল লিখল, আজ 1000 বার টেলিফোন বাজলেও কেউ ধরবে না টেলিফোন। তারপর প্যাড থেকে কাগজটা ছিঁড়ে নিয়ে বসিয়ে দিল বাজতে থাকা টেলিফোনটার ওপর। আর যাই হোক, গল্পের শেষটা তো আর অনাথ বন্ধুকে করতে দিল না পরিমল। টেলিফোনের শব্দ শুনতে শুনতেই পরিমল এবার ঘুরে দাঁড়িয়ে ফের খবরের কাগজটা নিয়ে বসার জন্য দরজার দিকে পা বাড়ালো। এতক্ষণ শুনছিলেন নির্মলেন্দু গৌতমের লেখা একটি ছোট গল্প, গতকালের গল্পটা। গল্পটির পাঠ এখানেই শেষ হলো। ধন্যবাদ।